Well, hello. Thank you for clicking on this video. আজকে আমি আপনাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে জানাবো। অ্যাঙ্গুলার জেএসে ডিপেন্ডেন্সি ইনজেকশন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন কি এটা সম্পর্কে দেখার আগে প্রথমে একটা এক্সাম্পল দেখেন যে এখানে একটা ক্লাস আছে কার ক্লাস, যেটা বেসিক্যালি আমি একটা কার ক্লাস তৈরি করতে চেয়েছি, যেটা একটা ইঞ্জিন ক্লাস আর একটা টায়ার্স ক্লাস উপর নির্ভর করে। একটা ইঞ্জিন একটা কার তৈরি করতে কী লাগে? ইঞ্জিন আর টায়ার্স ক্লাসের সমন্বয়ে কার তৈরি হয়। তো বেসিক্যালি এভাবে তো চিন্তা করতে পারেন, একটা ইঞ্জিন ক্লাস আর টায়ার্স ক্লাস যুক্ত হয়ে কার ক্লাস তৈরি হইতেছে। এখানে আমি কি করতেছি যে কার ক্লাস যখন তৈরি করতেছি ওইটার যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, কার ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় ওইটা কার ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে ইঞ্জিন ক্লাসের আর টায়ার ক্লাসের ইনস্ট্যান্সটা তৈরি করে দিবে অটোমেটিকলি। ঠিক আছে, কনস্ট্রাক্টরে অটোমেটিকলি কার ক্লাস আর ইঞ্জিন ক্লাস আর টায়ার ক্লাসের ইনস্ট্রাক্টর ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিবে। তো এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে যখন আমি যেমন ধরেন এই যে ইঞ্জিন ক্লাসের ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করতেছি তখন ইঞ্জিন ক্লাসের কনস্ট্রাক্টরে, ফর এক্সাম্পল ইঞ্জিন ক্লাসের কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার পাস করতেছি, যেটা ইঞ্জিন ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করতেছে, সেটা আমার যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করব তখন এটার মধ্যে পাস করে দিতে হবে। এটার কারণে এই কার ক্লাসটা আমার চেঞ্জ করতে হইতেছে, অর্থাৎ আমার কোড চেঞ্জ করতে হইতেছে, আবার কোড চেঞ্জ করে যেতে হইতেছে। এটা করার কারণে এই জিনিসটা ফ্লেক্সিবল হইতেছে না, মানে আমি এক জায়গায় চেঞ্জ করব অন্য জায়গায় অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এরকম হইতেছে না, অর্থাৎ আমার কোডিংটা ফ্লেক্সিবল হয় নাই। ঠিক আছে, এটা একটা সমস্যা। সেজন্য সিমিলারলি ধরেন টায়ার ক্লাসের কনস্ট্রাক্টরে আর একটা প্যারামিটার দিলাম, তখন আবার এই টায়ার ক্লাসে ওই প্যারামিটারটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় পাস করে দিতে হবে। এখানে কনস্ট্রাক্টরের এইখানে আবার এই প্যারামিটারটা ধরতে হবে, তারপরে এইখানে পাস করতে হবে। তো এটা ঝামেলা। তো এই একটা ঝামেলা। তো এই সমস্ত ঝামেলা থেকে সমাধান হইতেছে আপনার ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন কি? Dependency injection as a coding pattern is a coding pattern in which a class receives its dependencies. Yes, at a class dependency injection actually a class which receives its dependencies from external sources rather than creating itself. Instance না ক্রিয়েট করে এর ডিপেন্ডেন্সিগুলি এক্সটার্নাল সোর্স থেকে কালেক্ট করবে, তারপরে ইনজেক্ট করে দিবে। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। তো এখানে একটা এক্সাম্পল দেখেন যে উইদাউট ডিপেন্ডেন্সি ইনজেকশন আমি কার ক্লাস তৈরি করতেছি, যেটা কনস্ট্রাক্টরে ইঞ্জিন ক্লাসের কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স তৈরি করতেছি আর টায়ার ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতেছি। আর একই জিনিসই যখন আমি উইথ ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে করতে চেয়েছি, তো ওইখানে কী কাজ করতেছি, আমার ইনস্ট্যান্স ওই কার ক্লাসের কনস্ট্রাক্টরে ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি না, ইঞ্জিন আর টায়ারের ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি না, ইনস্ট্যান্সটা বাইরে অন্য জায়গায় ক্রিয়েট করতেছি এবং জাস্ট হলো ওই প্যারামিটারগুলি পুরো ইনস্ট্যান্সটা অবজেক্টটা আমি এখানে ভেরিয়েবল আকারে পাঠা দিতেছি, যেটা এখানে লোকালাইজ করে নিতেছে, ইনিশিয়ালাইজ করে নিতেছে। তো এটার কারণে আমার বারবার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হইতেছে না, এর ভিতরে চেঞ্জ করতে হইতেছে না, জাস্ট বাইরে যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করব তখন এটার মধ্যে ইউজ করে দেব। যেমন এখানে দেখেন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি কার ক্লাসে, যখন একটা ইনস্ট্যান্স মেনলি তো কার তৈরি করব, কার ক্লাসে ইনস্ট্যান্স ক্রিয়েট করব, যেটা ডিপেন্ড করতেছে হচ্ছে ইঞ্জিন ক্লাসের উপরে আর টায়ার ক্লাসের উপরে। এই যখন ইঞ্জিন ক্লাস আর টায়ার ক্লাসের উপর নির্ভর করতেছে, সুতরাং আমি ইঞ্জিন ক্লাসের আগে একটা ভেরিয়েবল তৈরি করলাম আর টায়ারের ভেরিয়েবল, যেটার ভিতরে ইঞ্জিনের একটা ইনস্ট্যান্স আর টায়ারের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিলাম। তারপরে যখন যদি প্যারামিটার পাস করতে চাই বা না চাই, তো যদি প্যারামিটার পাস করতে চাই তাহলে প্যারামিটার পাস করব, তাহলে এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাবে আর ওই প্যারামিটারটা অটোমেটিকলি এটার ভিতরে পেয়ে যাবে। ঠিক আছে, আমার ভিতরে কার ক্লাসের ভিতরে চেঞ্জ করতে হইতেছে না, জাস্ট বাইরে এভাবে চেঞ্জ করতেছি। সিমিলারলি টায়ার ক্লাসের ক্ষেত্রে এরকম করতে পারতেছি, প্যারামিটার পাস করতে পারতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। একইভাবে আমি টেস্টিং পারপাসেও এই কাজটা করতে পারতেছি।
টেস্টিংয়ের ক্ষেত্রে আমি এটা কাজটা করতে পারতেছি। যেমন ধরেন ইঞ্জিন, নতুন একটা ইঞ্জিন আছে, ওল্ড ইঞ্জিন দিয়ে টেস্ট করতে পারতেছি, পুরান নিউ প্যারামিটার দিয়ে পাস করে, নিউ প্যারামিটার বা নিউ ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, যে কোনো ধরনের ইঞ্জিন চেঞ্জ করা, মানে প্যারামিটার চেঞ্জ করে দেখতে পারতেছি, টেস্টিং করতে পারতেছি যতবার, কোনো সমস্যা করতেছে না। কিন্তু তারপরও একটা সমস্যা পরবর্তীতে এসে পড়ে, সেটা হচ্ছে ধরেন এই ডিপেন্ডেন্সির সংখ্যা যদি বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যায়। যেমন ধরেন এই এক্সাম্পলটা, আমার তো আলটিমেটলি কার তৈরি করতে হবে, কার ক্লাসের ডিপেন্ডেন্সি হিসেবে এখানে দেখেন মাই ইঞ্জিন, মাই টায়ার্স, ডিপেন্ডেন্সি এ, ডিপেন্ডেন্সি বি, ডিপেন্ডেন্সি জি, জেড, এরকম অনেক কিছু ডিপেন্ডেন্সি এখানে রয়ে গেছে, ঠিক আছে। তো এই সবগুলি ডিপেন্ডেন্সির জন্য আমার প্রত্যেকটার আবার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। ওই ডিপেন্ডেন্সিগুলির ইনস্ট্যান্স ক্রিয়েট করে তারপর ওইটা আবার ভেরিয়েবল করে ওইটা আবার পাস করে দিতে হবে ইঞ্জিন ক্লাসে, টায়ার ক্লাসে, ঠিক আছে। এটা একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এটা ঝামেলা। তো এক জায়গায় চেঞ্জ করলে ওই আবার ওই ডিপেন্ডেন্সির ভিতরে চেঞ্জ করতে হবে, বারবারই করতে হবে, এবং কোন সময় কোন ডিপেন্ডেন্সি লাগতেছে প্রতিবার চেঞ্জ করে এই ডিপেন্ডেন্সি তৈরি করে নিতে হবে। তো পরে যেমন এই এক্সাম্পলটা দেখেন নিচেরটার ভিতরে, এখানে দেখেন নিচেরটা, এখানে ডিপেন্ডেন্সি জেড, যেটা প্রথমে যখন কার ক্লাসের একটা ডিপেন্ডেন্সি হচ্ছে ডিপেন্ডেন্সি জেড, যে ডিপ জি, সেই ডিপ জি ভেরিয়েবলের ভিতরে আরেকটা ডিপেন্ডেন্সি, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, নিউ ডিপেন্ডেন্সি, যেটা আরেকটা ডিপেন্ডেন্সির উপর নির্ভর করে, ডিপ এবি, ডিপেন্ডেন্সি এবি, সেইটার আবার ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে নিতে হইতেছে। অর্থাৎ একটা ডিপেন্ডেন্সি আরেকটা ডিপেন্ডেন্সির উপর নির্ভর করতেছে। এরকম ডিপেন্ডেন্সির সংখ্যা যদি বাড়তে থাকে তখন ঝামেলা হতে পারে, ঠিক আছে। এটা কোডার প্রোগ্রামিংয়ের জন্য ঝামেলা বেশি। তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই ইনজেক্টর আসছে। ইনজেক্টর ইজ লাইক এ কন্টেইনার, হ্যাঁ, ইনজেক্টর ইজ লাইক এ কন্টেইনার, যেটার ভিতরে অটোমেটিকলি এগুলো বলা থাকে। জাস্ট আপনি যখন যে বলবেন যে আমি একটা কার ক্লাস তৈরি করতে চাই, এটার যত ডিপেন্ডেন্সি আছে অটোমেটিকলি সে সার্চ করে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করে দিবে। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের সিস্টেম। একইভাবে যেমন সার্ভিসের ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন ধরনের সার্ভিস, যখন সার্ভিসের ক্ষেত্রে যেমন আমি একটা এমপ্লয়ি সার্ভিস তৈরি করতে চাই, এমপ্লয়ি সার্ভিসের যত ডিপেন্ডেন্সি থাকবে, যেমন সার্ভিস এ, বি, সি, ওই সব কিছু সব ডিপেন্ডেন্সি অটোমেটিকলি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তো আচ্ছা, এই সার্ভিস, যেহেতু সার্ভিসটা কী আপনি জিজ্ঞেস করতে পারেন যে সার্ভিস কি। সার্ভিস ইজ এ ক্লাস উইথ স্পেসিফিক পারপাস। একটা স্পেসিফিক পারপাস ফিল আপ করার জন্য এই সার্ভিস তৈরি করা হয়েছে। তো সার্ভিস ইজ ইউজ টু শেয়ার ডেটা। সার্ভিস ডেটা শেয়ার করার জন্য, বিভিন্ন কম্পোনেন্টে ডেটা শেয়ার করার জন্য এই সার্ভিস ইউজ করতে হয়, সার্ভিস ইউজ করতে পারেন। সার্ভিস বলতে আসলে বিভিন্ন ধরনের লজিক্যাল ডেটা, যেমন লজিক আছে, একটা লজিক, যেই লজিকটা আমি বা বিভিন্ন কম্পোনেন্টে ইউজ করতে চাইতেছি, লোকালি রাখতে চাইতেছি না। তো সবগুলি কম্পোনেন্টে আমি শেয়ার করার জন্য, সবগুলি কম্পোনেন্টে যখন যদি পাইতে চাই তাহলে সার্ভিস তৈরি করবেন, সার্ভিসের ব্যবহার করবেন। তারপর লজিক্যাল কোড শুড বি ইমপ্লিমেন্টেড ইন্ডিপেন্ডেন্ট অফ কম্পোনেন্ট। এই লজিক্যাল কোড ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টের, যাতে কোনো কম্পোনেন্টের উপর নির্ভর না করে, সেরকম, সেই জন্য যাতে সেই ধরনের লজিক্যাল কোডিংয়ের জন্য আপনার সার্ভিস ইউজ করতে হবে। তারপরে এক্সটার্নাল ইন্টারাকশন, যেমন ডেটাবেস কানেকশন, ডেটাবেসের কানেকশনের জন্য আপনার সার্ভিস ইউজ করবেন। সার্ভিস কখন কখন ইউজ করবেন সেটা দেখাইতেছি। আর সার্ভিসের যে নেমিং কনভেনশন, এটা হচ্ছে আপনার ফাইলের নামের সাথে, ফাইলের নাম যেমন app.service.ts এরকম থাকবে, ঠিক আছে, লাস্টে এরকম থাকতে হবে .service.ts। তো যেমন যদি একটা সার্ভিস ক্রিয়েট করতে চান, সার্ভিস ক্রিয়েট করতে চাইলে সবার প্রথমে একটা সার্ভিসটা ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা এমপ্লয়ি সার্ভিস ক্রিয়েট করতে চাইতেছি, যেটা যেমন এখানে দেখেন একটা এমপ্লয়ি সার্ভিস ক্রিয়েট করব, যেটা আমার এমপ্লয়ি লিস্ট একটা কম্পোনেন্ট, এমপ্লয়ি ডিটেল একটা কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টে আমার লাগবে। এমপ্লয়ি সার্ভিস যেখানে এমপ্লয়ি ডেটা থাকবে, এমপ্লয়ি সম্পর্কে তথ্য থাকবে, এমপ্লয়ি সার্ভিস সেই তথ্যগুলি এমপ্লয়ি লিস্ট একটা কম্পোনেন্টে আর এমপ্লয়ি ডিটেল কম্পোনেন্টে আমি পাস করব এবং ডিপেন্ডেন্সি আকারে পাস করব। সে ওই ডিপেন্ডেন্সিগুলি নিয়ে ওই এমপ্লয়ি লিস্টের অনুযায়ী এখান থেকে ডেটা নেবে, এমপ্লয়ি সার্ভিসের থেকে ডেটা নেবে, তারপরে ব্যবহার করবে, ঠিক আছে। এভাবে করে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারতেছি অটোমেটিকলি। তো এই সার্ভিসটা ক্রিয়েট করতে হলে ডিফাইন দ্য এমপ্লয়ি সার্ভিস, প্রথমে এমপ্লয়ি সার্ভিস ডিফাইন করতে হবে। রেজিস্টার উইথ দ্য ইনজেক্টর,
ঠিক আছে। অ্যাপ মডিউল আছে, অ্যাপ মডিউল কোর, অ্যাপ মডিউলের ভিতরে ইনজেক্টর আছে, সেই প্রোভাইডার্স অ্যারে একটা আছে, প্রোভাইডার্স অ্যারেতে আপনার এমপ্লয়ি সার্ভিসটা দিয়ে দিতে হবে। আর ডিক্লেয়ার অ্যাজ ডিপেন্ডেন্সি ইন এমপ্লয়ি লিস্ট অ্যান্ড এমপ্লয়ি ডিটেইলস, এমপ্লয়ি লিস্ট আর এমপ্লয়ি ডিটেইল কম্পোনেন্টের ভিতরে আপনার ডিপেন্ডেন্সি হিসেবে ওই এমপ্লয়ি সার্ভিসটা দিয়ে দিতে হবে ডিপেন্ডেন্সি হিসেবে, আর অ্যাপ মডিউলে ইনজেক্টর হিসেবে দিয়ে দিতে হবে। তবে একটা চেঞ্জ আসছে যেটা অ্যাঙ্গুলার 6-এ আসছে। অ্যাঙ্গুলার 6-এ হচ্ছে যেমন ধরুন আমি একটা ক্লাস তৈরি করলাম, সার্ভিস তৈরি করলাম এমপ্লয়ি সার্ভিস, এই যে এখানে দেখতেছেন এমপ্লয়ি সার্ভিস, এমপ্লয়ি সার্ভিসটা ক্রিয়েট করলাম, যেটার উপরে থাকবে একটা ইনজেক্টেবল ডেকোরেটর। সেই ইনজেক্টেবল ডেকোরেটরের ভিতরে অবজেক্ট আকারে আমি বলে দিতে পারি প্রোভাইডেড ইন ইজ রুট। এটার মানে বোঝাচ্ছে যে এমপ্লয়ি সার্ভিসটা রুট আকারে, রুট মানে অ্যাপ মডিউলে ইনজেক্ট হয়ে যাবে অটোমেটিকলি, অর্থাৎ রুট অ্যাপ মডিউলে ইনজেক্ট করলে অটোমেটিকলি সবগুলি কম্পোনেন্টে সে শেয়ার করতে পারবে ডেটা, এই এমপ্লয়ি সার্ভিসটা। তখন আর আমাকে ওই আলাদাভাবে ডিপেন্ডেন্সি ডিক্লেয়ার করে এমপ্লয়ি লিস্ট আর এমপ্লয়ি ডিটেইলে কম্পোনেন্টের ভিতরে পাস করতে হবে না, খুব শর্টকাটে এটা হয়ে যেতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা সার্ভিস ক্রিয়েট করি, আমরা কোডে আসি। আমার প্রজেক্টের ভিতরে আমি আমার প্রজেক্টের ভিতরে এই হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট চলতেছে। এটার ভিতরে এর আগ পর্যন্ত আমরা টেস্ট সাব কম্পোনেন্ট তৈরি করছি, সাব কম্পোনেন্ট এটার ভিতরে সব কাজ টেস্ট করছি। তো আজকে একটা নতুন দুইটা কম্পোনেন্ট করব, একটা এমপ্লয়ি লিস্ট আর একটা এমপ্লয়ি ডিটেইল। তো এটার কমান্ড আগে হচ্ছে আপনার প্রজেক্টের ফোল্ডারের ভিতরে যেতে হবে, চেঞ্জ টু হ্যালো ওয়ার্ল্ড, প্রজেক্টের ভিতরে ঢুকলাম, সিডি, এখানে আপনার কমান্ড হচ্ছে এনজি স্পেস জি ফর জেনারেট। আমি কি জেনারেট করব? কম্পোনেন্ট জেনারেট করব, এমপ্লয়ি লিস্ট। ঠিক আছে, একটা কম্পোনেন্ট জেনারেট হবে, একটু সময় লাগতেছে। এই তৈরি হয়ে গেল, এমপ্লয়ি লিস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। একইভাবে কি করব? এমপ্লয়ি ডিটেইলস আর একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এমপ্লয়ি ডিটেইল আর এমপ্লয়ি লিস্ট নামে দুইটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন কাজ কি? দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট করছি, এখন হচ্ছে আমি একটা সার্ভিস ক্রিয়েট করব, এমপ্লয়ি সার্ভিস, যেটার ভিতরে এমপ্লয়ি সম্পর্কিত ডেটা থাকবে, সেটা আমি শেয়ার করব এই দুইটা কম্পোনেন্টের মধ্যে। তো সার্ভিস ক্রিয়েট করার কমান্ড হচ্ছে জি ফর জেনারেট। আমি কি করব? সার্ভিস ক্রিয়েট করব, অর্থাৎ এস, আর সার্ভিসের নাম হচ্ছে এমপ্লয়ি। দেখেন এখানে একটা সোর্সের অ্যাপ ফোল্ডারের ভিতরে এমপ্লয়ি ডট সার্ভিস ডট স্প্যাক অর্থাৎ টেস্টিং একটা ফাইল, আর এটা হচ্ছে এমপ্লয়ি ডট সার্ভিস ডট টিএস, এমপ্লয়ি ডট সার্ভিস ডট টিএস নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে অ্যাপ ফোল্ডারের ভিতরে। এই আমার অ্যাপ ফোল্ডারের ভিতরে দেখেন এমপ্লয়ি ডট সার্ভিস ডট টিএস আর এমপ্লয়ি সার্ভিস ডট টিএস নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটি হচ্ছে আমার এমপ্লয়ি সার্ভিস। এভাবে করে সার্ভিস ক্রিয়েট করলাম, যেটার ইনজেক্টেবল ডেকোরেটরে অটোমেটিকলি বলা আছে যে এটা এই এমপ্লয়ি সার্ভিসটা ইনজেক্টেবল অ্যাপ মডিউলে, আমার যে অ্যাপ মডিউল আছে, যে অ্যাপ মডিউল এইখানে ইনজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে অটোমেটিকলি এমপ্লয়ি সার্ভিসটা এসে পড়তেছে। আমার এখানে যে প্রোভাইডার্স অ্যারেতে প্রোভাইডার্স অ্যারেতে আমার এমপ্লয়ি সার্ভিসটা পাস করতে হইতেছে না। ঠিক আছে, এখন ধরেন এখানে একটা কনস্ট্রাক্টর, এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন মেথড যে গেট এমপ্লয়িজ গেট এমপ্লয়িজ নামে একটা ফাংশন মেথড, যেটা কি করবে? রিটার্ন করবে একটা অবজেক্ট। আচ্ছা, একটা অবজেক্ট রিটার্ন করবে,
যেটার ভিতরে নেম এমপ্লয়ি 1 এজ থাকবে ধরেন 10 ঠিক আছে। আচ্ছা এটা অ্যারে আকারে রাখলে ভালো হতো, অ্যারের ভিতরে একটা অবজেক্ট করে রাখতাম। অ্যারে আচ্ছা এটা সাইন দিতে হবে না, পেস্ট করলাম। ও আচ্ছা কন্ট্রোল জেড, এখানে একটা অবজেক্ট, ঠিক আছে। তারপরে একই জিনিস কীভাবে পাস করলাম এটা বাদ। ও আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, নেম দিলাম, একটা আইডি দিলে আরও সহজ হয়। আইডি ইজ ইকুয়াল টু 1 কমা স্পেস ডিডি, ঠিক আছে। এটা হার্ড কোড করতেছি, এই জিনিসটা আপনার ডেটা ইয়ে থেকে আসবে, হয় HTTP রিকোয়েস্ট থেকে আসবে, কোনো HTTP রিকোয়েস্ট করবেন সেখান থেকে আসবে, ঠিক আছে। এখন এইভাবে করতেছি। রিটার্ন করলাম, এখানে একটা এরর দেখাচ্ছে, দেখেন মিসিং সেমিকোলন, এখানে একটা সেমিকোলন চাচ্ছে। তাহলে কী করলাম, আমি রিটার্ন করতেছি একটা অ্যারে যেটার ভিতরে আমার এমপ্লয়ির ইনফরমেশন আছে, সেইটা আমি অ্যাপ কম্পোনেন্টে রেজিস্টার করতে হইতো, কিন্তু যেহেতু অ্যাপ কম্পোনেন্টের এইখানে অটোমেটিকলি ইনজেক্টেবল ডেকোরেটরের ভিতরে আমি বলে রাখতেছি প্রোভাইডেড ইন ইজ রুট, তাহলে আমার রুটে অটোমেটিকলি পেয়ে যাওয়ার কথা। আর যদি পেয়ে থাকে তাহলে আমি এখন এই সার্ভিসটা, এই এমপ্লয়ি সার্ভিসটা আমি শেয়ার করতে পারবো অটোমেটিকলি আমার এমপ্লয়ি লিস্ট আর এমপ্লয়ি ডিটেইলে। এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্টে আসলাম, এখানে একটা ভেরিয়েবল প্রপার্টি ডিক্লেয়ার করি যে এমপ্লয়িজ ইজ ইকুয়াল টু একটা এমটি অ্যারে, সেটা কপি করলাম। একই জিনিস আপনার এমপ্লয়ি ডিটেইলসে আসলাম, এটার এমপ্লয়ি কম্পোনেন্টের ভিতরে পেস্ট করলাম, ঠিক আছে। তো এখন এমপ্লয়ি ডিটেইলসে এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্টের এইখানে কনস্ট্রাক্টরে এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্টের আচ্ছা এটা একটু আচ্ছা এই কনস্ট্রাক্টরে এখানে আমার এখন কাজ হচ্ছে ওই এমপ্লয়ি সার্ভিসটা আমার এই এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট আর এমপ্লয়ি ডিটেল কম্পোনেন্টে ব্যবহার করব এমপ্লয়ি ডেটাগুলি। তো এটার কাজ হচ্ছে আমরা তো একটা পাবলিক এমটি এমপ্লয়িজ ভেরিয়েবল তৈরি করছি, তো প্রথমে এটা কনস্ট্রাক্টরে ওই এমপ্লয়ি সার্ভিসটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো এটার জন্য প্রাইভেট একটা ভেরিয়েবল নিলাম, প্রাইভেট এমপ্লয়ি সার্ভিস, যেটা টাইপ হবে এমপ্লয়ি সার্ভিস। make sure to import this employee service from employee.service, ঠিক আছে, employee.service.ts, সেখান থেকে এমপ্লয়ি সার্ভিসটা নিতেছি, ইউজ করতেছি, এবং এটা প্রাইভেট একটা এমপ্লয়ি সার্ভিস নামে একটা ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম। এখন কাজ হচ্ছে আমার এনজি অন ইনিট লাইফ সাইকেল হুক এর ভিতরে ব্যবহার করা। এনজি অন ইনিট একটা লাইফ সাইকেল হুক, যেটার কাজ হচ্ছে যখন এই কম্পোনেন্টটা রেডি হয়ে যাবে, একবার লোড হয়ে যাবে, তখন এই কম্পোনেন্টটা অটোমেটিকলি কনস্ট্রাক্টরের মতো একবার ইনিশিয়ালাইজ হবে, একবার কল হবে, ঠিক আছে, একবার কল হবে। তো সেইখানে এখানে আমি ইউজ করতেছি দিস ডট এমপ্লয়িজ, এই যে এখানে যে লোকাল ভেরিয়েবল আছে এমপ্লয়িজ, এটা ইজ ইকুয়াল টু দিস ডট এমপ্লয়ি সার্ভিস ডট গেট এমপ্লয়িজ, ঠিক আছে। এখান থেকে এই গেট এমপ্লয়িজ তো ভেরিয়েবল গেট এমপ্লয়িজ
মেথড একটা অ্যারে রিটার্ন করবে, সেটা আমি এইখানে অ্যাসাইন করে দিতেছি। তো আমি এমপ্লয়িজ ভেরিয়েবলটা পেয়ে যাব। সে একইভাবে এমপ্লয়ি ডিটেলস কম্পোনেন্টে আসলাম। এমপ্লয়ি ডিটেলস কম্পোনেন্টে একটা লোকাল ভেরিয়েবল এমপ্লয়িজ বলা আছে, এটার কনস্ট্রাক্টর একইভাবে এটা প্রোটেক্টেড দরকার নাই, প্রাইভেট ভেরিয়েবল যেটা হচ্ছে এমপ্লয়ি সার্ভিস, যেটা টাইপ হবে এমপ্লয়ি সার্ভিস, যেটা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি এটা ইউজ করব দিস ডট এমপ্লয়িজ ইজ ইকুয়াল টু দিস ডট এমপ্লয়ি সার্ভিস ডট গেট এমপ্লয়িজ মেথড, এটা থেকে রিটার্ন করবে। একইভাবে ইনিশিয়ালাইজ করলাম। এখন এমপ্লয়ি লিস্টে হয়তো এমপ্লয়ি লিস্ট ডট এইচটিএমএলে আমি ওই এমপ্লয়িজ ভেরিয়েবলটা ইউজ করতে পারবো, এমপ্লয়ি লিস্ট ওয়ার্কস। আরেকটা কাজ হচ্ছে, এই দুইটা কম্পোনেন্ট তো ক্রিয়েট করছি, ওই কম্পোনেন্ট দুইটা তো আমার অ্যাপ মডিউলের ভিতরে অটোমেটিকলি এই যে এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট আর এমপ্লয়ি ডিটেলস কম্পোনেন্ট অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হয়ে তারপরে এই যে এইখানে এই এনজি মডিউল ডেকোরেটরের ভিতরে ইউজ হয়ে গেছে। এই যে এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট আর এমপ্লয়ি ডিটেলস কম্পোনেন্ট ইউজ হয়েছে, কিন্তু এটা তো আমি আর অ্যাপ মডিউলে ইনিশিয়ালাইজ হয়েছে, ইম্পোর্ট করছি, কিন্তু এটা ইউজ করি নাই। তো এটা ইউজ করতে হলে কী করতে হবে, অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএলে যাবেন। এইখানে আচ্ছা, আমার যে এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট, এটার যে সিলেক্টর, এটা হচ্ছে কি অ্যাপ এমপ্লয়ি লিস্ট, আর এমপ্লয়ি ডিটেল কম্পোনেন্টের সিলেক্টর কি অ্যাপ এমপ্লয়ি ডিটেল। ঠিক আছে, এই দুইটা আমি ইউজ করতে চাচ্ছি অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর ভিতরে। ঠিক আছে, ধরেন এখানে একটা এখানে লিখে রাখলাম যে এটা হচ্ছে এমপ্লয়ি লিস্ট সেকশন, আর এটা হচ্ছে এমপ্লয়ি ডিটেইল সেকশন। ঠিক আছে, তো এটা কি এখানে কি হবে, অ্যাপ এমপ্লয়ি লিস্ট, আর এখানে হবে অ্যাপ এমপ্লয়ি ডিটেইল। ঠিক আছে, দুইটা কম্পোনেন্ট আমি ইউজ করলাম। সিলেক্টরটা এখানে দিয়ে দিলাম এমপ্লয়ি লিস্ট আর এমপ্লয়ি ডিটেইল। আর এমপ্লয়ি লিস্ট ডট কম্পোনেন্ট এমপ্লয়ি লিস্ট ডট এইচটিএমএল এর ভিতরে এমপ্লয়ি লিস্ট ওয়ার্কস বলা আছে, কারণ এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ না দিয়ে একটা এরর দিলাম, যেটা বললাম যে এমপ্লয়ি লিস্ট, আর এটা হচ্ছে আচ্ছা, এটা কাজ শেষ করে দিই একবারে। এমপ্লয়ি লিস্ট থাকবে এটার ভিতরে, জাস্ট খালি এমপ্লয়ি নাম থাকবে এখানে ধরেন। তো এটা আমার ওই ng4 ডিরেক্টিভ ইউজ করব, ng4 আচ্ছা, এটা লাগবে আগে, একটা ইউএল আনঅর্ডার্ড লিস্ট li, এইখানে ng4 ডিরেক্টিভ, যেটার ভিতরে there's a person of employees। আমার এমপ্লয়িজ ভেরিয়েবলের ভিতরে অ্যারেটা আছে, ওইখানকার প্রত্যেকটা পার্সন ইউজ করতেছি, আর এইখানে পার্সন ডট নেম, জাস্ট এখানে নামগুলি শো করবে। একইভাবে এমপ্লয়ি ডিটেইল এইচটিএমএল এর ভিতরে ওখান থেকে এটা কপি করে নিয়ে আসা যায়। এটা কপি করলাম এমপ্লয়ি লিস্টের ভিতরে, এমপ্লয়ি ডিটেইলের ভিতরে এখানে আনতেছি, কিন্তু এটা হবে এমপ্লয়ি ডিটেইল। আইডি নেম person dot name id
person.id সেভ দিলাম। এখন আমি আমার সার্ভার স্টার্ট করি, npm start। এটা একটু সময় লাগবে, এটা কম্পাইল হবে। কম্পাইল হয়ে গেল। এখানে বলতেছে কম্পাইল সাকসেসফুল, আর এখানে হচ্ছে যে লিঙ্কে আমার প্রজেক্ট ওয়েবসাইটে দেখতে পারবো। কপি করলাম, ব্রাউজারে আসলাম, পেস্ট এন্ড গো। এখানে আসলাম, আমি আমার এমপ্লয়ি লিস্ট আর এমপ্লয়ি ডিটেইলস এর ভিতরে, আচ্ছা এখানে এটা দেখাচ্ছে না কারণ, আচ্ছা এমপ্লয়ি লিস্ট, এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট এখানে আসলাম। এখানে ভ্যালুটা পাওয়ার কথা, লেটস সি কনসোল লগ করি আগে, লগ this dot employees সেভ দিই। হ্যাঁ এখানে তো পাচ্ছি, এখানে ভ্যালু তো পাচ্ছি, অর্থাৎ এমপ্লয়িজের ভ্যালু পাচ্ছি, কিন্তু দেখাচ্ছে না কারণ এমপ্লয়ি লিস্টের এখানে পার্সন অফ এমপ্লয়িজ লেট এমপ্লয়িজ পার্সন অফ এমপ্লয়িজ নেম পার্সন ডট নেম। আচ্ছা শুধু পার্সন ভেরিয়েবলটা যদি আমি এখানে করি, সেভ দিলাম। আবার কনসোল লগ করে দেখি, দিস ডট এমপ্লয়িজ, এখানে ভ্যালুগুলি পাচ্ছি। এটা একটা অ্যারে, প্রতিটা একটা অবজেক্ট, আইডি নেম এইজ। আচ্ছা এমপ্লয়ি লিস্টের ভিতরে আছে আইডি, এমপ্লয়ি লিস্টে জাস্ট পার্সন ডট নেম, এটা আছে নেম NAME, পার্সন ডট নেম, এমপ্লয়ি ডিটেইলে পার্সনের আইডি, এখানে পার্সনের আইডি না পার্সনের এইজ, না এটার জন্য তো না। আচ্ছা পার্সনটাকে জেসন পাইপে যদি আমি দেখতে চাই, জেসন পাইপ ইউজ করতেছি, লেটস সি, না এখানে আউটপুট করে না। আচ্ছা রিফ্রেশ করি, হ্যাঁ রিফ্রেশ করতে হইতেছে, ও না তাও তো না, রিফ্রেশ করে তো আমি বললাম যে এই এররটা এসে পড়ছে। দেখাচ্ছে না কেন বুঝতে পারতেছি না। এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট, এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট একটা পাবলিক প্রপার্টি এমপ্লয়িজ, ভেরিয়েবলের নাম ভুল আছে মনে হচ্ছে। এমপ্লয়ি লিস্ট কম্পোনেন্ট HTML, এটা তো এমপ্লয়িজ না, এমপ্লয়িজ, ঠিক আছে, ভুল হচ্ছে এইখানে। ডট নেম এমপ্লয়িজ, এটা কপি, এমপ্লয়ি ডিটেইল এমপ্লয়িজ, নাও সেভ, ঠিক আছে, এই যে আসছে। এমপ্লয়ি লিস্টের ভিতরে জাস্ট খালি নেম দেখাচ্ছে, আর এমপ্লয়ি ডিটেইলসের ভিতরে তার পুরো ডিটেইলস দেখলে দেখাচ্ছে।
ঠিক আছে, এইভাবে করে সার্ভিস ইউজ করতে হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব।